স্বাগত একাত্তর জার্নালে আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। দর্শক, আপনারা জানেন যে সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত অনুষ্ঠানে আমরা খবরের নানান দিক বিশ্লেষণ করি। আমরা পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং অবশ্যই নিউজ পোর্টালে যে সমস্ত খবরগুলো শিরোনাম হয়ে থাকে সেগুলো আমরা একে একে জানিয়ে দেওয়ার চেষ্টা করি এবং সেই খবরের সঙ্গে যুক্ত মানুষদেরকে আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। সেই ধারাবাহিকতায় আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা আমাদের খবরের গভীরে ঢোকেন, বিশ্লেষণগুলো আমাদেরকে জানান। আজ আমাদের সঙ্গে ঠিক এই মুহূর্তে আছেন ডেইলি টাইমস অব বাংলাদেশের উপদেষ্টা সম্পাদক ইলিয়াস খান এবং তিনি একই সঙ্গে জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদকও ছিলেন। ইলিয়াস খান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদেরকে সময়টা দিচ্ছেন এবং ঘটনা বহুল একটা দিন বলা যায়, অনেক দিক বিশ্লেষণের ব্যাপার আছে, সেগুলো নিয়েও আশা করি আপনার কাছ থেকে বিশ্লেষণ জানতে পারবো। ঠিক এই মুহূর্তে অনলাইন পোর্টালের শিরোনামগুলো আমরা বলে রাখি। আমাদের সঙ্গে ধাপে ধাপে যুক্ত হবেন, এই মুহূর্তে যুক্ত আছেন অবশ্যই বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব এবং জামাত ইসলামী ইউরোপ শাখার মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা। আপনাদের দুজনকেই বোধ করে এখানে পেয়ে যাবো এবং দুজনকেই স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। এবং আমরা দেখতে পাচ্ছি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, তিনিও যুক্ত হয়েছেন, অত্যন্ত কৃতজ্ঞতা। এবং আজকে সারাদিনে অনেকগুলো ঘটনা আছে, সেগুলো নিয়েও আপনাদের মতামত, বিশ্লেষণ, পর্যবেক্ষণ এক এক করে জানবো। আমি শুরুটা করতে চাই জনাব ইলিয়াস খান আপনাকে দিয়ে। নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, একটা সংকট কেটেছে, নির্বাচনটা হচ্ছে, আমরা যখন জানতে পারছি তারপর দিনই অনাকাঙ্ক্ষিত ঘটনা। আপনার সাংবাদিকতার চোখ দিয়ে একটু বিশ্লেষণটা জানতে চাই। এটা আপনি দেখবেন যে 24 ঘন্টা না পেরোতেই কিন্তু ঘটনাটি ঘটেছে। গতকাল সন্ধ্যায় নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে এবং এটা কিন্তু অনেক আকাঙ্ক্ষিত ছিল, কারণ দীর্ঘদিন ধরে মানুষ ওয়েট করছে কবে নির্বাচনের তারিখ ঘোষণা হবে, নির্বাচনে অংশগ্রহণ করবেন। এই আলোচনায় আমাদের দুজন রাজনীতিবিদ আছেন, তারাও অপেক্ষা করছেন। সেই মুহূর্তে এরকম একটি ঘটনা, এটা খুব অপ্রত্যাশিত। এবং আমি যেটি বুঝি যে বাংলাদেশে গণতন্ত্র বিপন্ন করার যে শক্তি রয়েছে, যারা এই দেশটাকে দীর্ঘদিন লুটপাট করে খেয়েছে, তাদের এটি একটি ষড়যন্ত্র। বাংলাদেশে এক ধরনের অস্থির অবস্থা সৃষ্টি করে তারা কোনো না কোনো বেনিফিট নিতে চায়। বাট আমি দৃঢ় বিশ্বাস করি যে একটু আগে আপনি যেটা বললেন যে মিস্টার হাদি তিনি ক্রমান্বয়ে সুস্থ আশা করা যায়, উন্নত চিকিৎসার জন্য বিদেশেও নেওয়া হতে পারে, প্রধান উপদেষ্টা নিজে আশ্বাস দিয়েছেন। এবং ইতিমধ্যে আপনি জানেন ইতিমধ্যে সব দলের পক্ষ থেকে বিএনপি, জামায়াত ইসলামী, অন্যান্য যে বিএনপি যে ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান, তিনিও তার দ্রুত আরোগ্য কামনা করছে। একই সঙ্গে যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে চিহ্নিত করে, আপনি নিশ্চয়ই আপনার চোখেরই যায়নি বা অনুষ্ঠান যা দেখছেন, কিছু ভিডিও কিন্তু বেরিয়েছে এবং দু এক জায়গায় নামও বলে দেওয়া হয়েছে। আমি জানি না whether it's correct or not। আমি এটা আপনার কাছে জানতে চাই যে ধরেন একজন ওসমান হাদির যে ঘটনাটা ঘটলো, এটা দিয়ে আমরা কি বুঝবো? এটি পুরো দেশে নির্বাচনের ঝুঁকি সৃষ্টি হয়েছে। তিনি তো একজন প্রার্থী, আপনি জানেন। এবং এই সুযোগ আরও একটি কথা বলে রাখি, যে পরে সুযোগ পাই কিনা জানি না, এই ওসমান হাদি সাহেবকে দেখতে কিন্তু বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস তিনি গিয়েছিলেন ঢাকা মেডিকেল হাসপাতালে। তার সঙ্গে যে আচরণ করা হয়েছে এটি দুর্ভাগ্যজনক। আমরা কিন্তু এটি প্রত্যাশা করি না। আমাদের তরুণ বন্ধুরা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, বাট তাকে যেভাবে কি বলে এক ধরনের হেনস্থাই করা হয়েছে। মির্জা আব্বাস তো একদিনে তৈরি হন না, বহু বছরের পর বছর লাগে। তিনি দীর্ঘদিন রাজনীতি করেছেন, বারবার এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, ঢাকার মেয়র ছিলেন। তার সাথে যে আচরণটাই করা হচ্ছে সেটি অনভিপ্রেত। আমার কাছে এই অংশটা আলাদা করে আলোচনা করার জন্য রাখা আছে, আমি সেটা নিয়ে অবশ্যই মতামত জানবো। তার আগে ছোট করে আরেকটা বিষয় একটু বলবেন, এটাকে শুধু নির্বাচনে অংশ নেওয়ার জন্য একজন প্রার্থী, সম্ভাব্য প্রার্থী, তাকে টার্গেট করা হয়নি, বলা হচ্ছে এখানে জুলাই আন্দোলনে যারা মাঠে ছিল তাদেরকেও টার্গেট করা হয়েছে। তাদেরকে অবশ্যই টার্গেট করা হয়েছে। আপনি জানেন যে জুলাই আন্দোলনে যে ওসমান হাদি তিনি তো সম্মুখ ভাগে ছিলেন এবং আন্দোলনের পরেও তিনি কিন্তু নানা বিষয় নিয়ে কথা বলেছেন। বাংলাদেশের মানুষের স্বার্থ, গণতন্ত্র, চাঁদাবাজির বিরুদ্ধে নানা বিষয় নিয়ে তিনি কথা বলেছেন। তো এখানে একটা থ্রেট দেওয়া হয়েছে জুলাই আন্দোলন যারা করেছে, এবং থ্রেট তো আছেই, তাদের তো নানা ধরনের থ্রেট আছে আমরা জানি আগে থেকে। শুধু তারা না, এখন যারা গণতন্ত্রের পক্ষে লড়াই করছে বাংলাদেশে, এখনও যারা লড়াই করছে, সবার প্রতি একটা কি বলে এক ধরনের থ্রেট আছে। সুতরাং এটি একটি মেসেজ দেওয়া হবে। আমি এই জায়গা থেকে একটু হাবিবুর রহমান হাবিব আপনার কাছে শুরুতে একটু আসতে চাই এবং ছোট করে আসতে চাই, কারণ অনেকগুলো বিষয় আসলে আপনার সঙ্গে কথা বলতে হবে। ছোট করে খালি একটু বলবেন, একজন ওসমান হাদির ওপর আক্রমণ, এটা কি একজন ওসমান হাদির ওপর আক্রমণ দেখছেন, নাকি গোটা নির্বাচনে যত প্রার্থী আছে তাদের নিরাপত্তার প্রশ্নটা সামনে এলো? আপনাকে ধন্যবাদ। একাত্তর টেলিভিশন সংবাদ দর্শক শ্রোতাদের সালাম। আমি সর্বপ্রথম দুঃখ প্রকাশ করছি ওসমান হাদির উপরে এই ন্যাক্কারজনক ঘটনার।
এবং আমি দাবি করছি যে যেই হোক তাকে খুঁজে বের করতে হবে প্রশাসনকে। সিসি ক্যামেরা তো আছেই, তাছাড়া প্রশাসন যদি আন্তরিক হয় তাহলে হাদিকে হত্যা করার জন্য যারা গুলি বর্ষণ করেছে তাদেরকে গ্রেপ্তার করা খুব কঠিন কাজ হবে বলে আমার কাছে মনে হয় না। আমি আজকে হাদির জন্য আমি দোয়া করি। এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল আমার উপরেও 2018 সালের 26শে ডিসেম্বর মুহুর্মুহু গুলি বর্ষিত হয়েছিল। গুলি আমার লাগেনি, আমার মাথায় পিস্তল ঠেকিয়েও আমাকে বলা হয়েছিল নির্বাচন করতে পারবি না, নির্বাচন করবেন না, কারণ নির্বাচন করবেন প্রত্যাহার করতে, নানান কাহিনী। তারপর আমার খুব বিক্ষত করেছিল, দেখেন আমি হেলিকপ্টারে ঢাকা গিয়েছিলাম এবং আমাদের ওই সময় প্রায় 50 জন প্রার্থী আহত হয়েছিল, মহাসচিবের গাড়ি থেকে চুরকি আক্রান্ত হয়েছিল নির্বাচনের মাঠে। সেটা হাদির উপর যেটা হলো এখন নভেম্বর জমায় দেয়, কেবল গতকাল তফসিল ঘোষণা হলো, এটা খুবই খারাপ একটা বিষয়, খুবই মর্মান্তিক বিষয়। আমি মনে করি যে এটা অনেকের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে গেল। যেমন এর আগে চট্টগ্রাম আপনি দেখেছেন যে আমাদের একজন প্রার্থীর মিছিলের উপরে গুলি বর্ষণ হলো। প্রথম পর্যায়ে ধারণা করা হয়েছিল যে বিএনপির আভ্যন্তরীণ দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে এটা হয়েছে। পরবর্তী সময় যখন আসামি ধরা পড়লো তখন দেখা গেল না, এটা বিএনপির না, অন্য একটা দলের। একেবারে নাম টাম ঠিকানা সহ বের হলো, সেখানে একজন মারা গিয়েছে। আমি মনে করি যে তখন থেকে সরকার আরো সতর্ক হওয়া দরকার ছিল। এখন মনে করি যে যারা প্রার্থী হবে বা হওয়ার সম্ভাবনা আছে তাদের বিষয়ে বিশেষ করে সরকারকে সতর্ক হতে হবে। এবং আমি মনে করি যে সরকার পুলিশ প্রোটেকশন দেওয়া দরকার, যখন জমা হয়ে যাবে নির্বাচনের মাঠে যাবে, এই জন্য সহিংসতা হতে পারে। এজন্য আমি মনে করি যে এই বিষয়ে সরকারকে নজর দিতে হবে। আর পাশাপাশি বলতে চাই এই ধরনের ঘটনার সাথে আরো অনেকেই জড়িত হতে পারে, নির্বাচনটা যদি না হয় এরকম ষড়যন্ত্র থেকেও এই বিষয়টি ঘটতে পারে বলে আমি মনে করি। সবকিছু মিলিয়ে আমি বলবো যে ন্যাক্কারজনক ঘটনার সাথে যারাই জড়িত থাক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে স্পষ্ট হবে। বক্তব্য। ঘটনা যাই ঘটুক না কেন, যারা এর সাথে জড়িত তাদের প্রত্যেকেরই বিচারের আওতায় আনা হবে এবং আনা উচিত, কারণ প্রার্থীদের নিরাপত্তার স্বার্থে কাজটা করা উচিত। আমি দেখতে পাচ্ছি সাইফুল হক এবং ব্যারিস্টার আবু বকর মোল্লা আপনার অপেক্ষায় আছেন। আমি একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে, রাত 12টা যেহেতু বাজে, একটা শিরোনাম জানাতে হবে এবং ফিরে এসে আপনাদের দুজনের সঙ্গে বিষয়গুলো নিয়ে কথা বলবো। সাইফুল হক, আপনার সঙ্গে একটু যুক্ত হতে চাই। আমরা আসলে প্রতিক্রিয়া জেনেছি জামাতে ইসলামের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে, আপনাদের পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে, কার কি সংশয় সবগুলো আমরা জেনেছি। এবার একটু অন্য জায়গা থেকে একটু আলাপটা করতে চাই। আমরা দেখছিলাম যে এই ঘটনার পর ফেসবুকে একটা ছবি, সেখানে মাস্ক পরা একটা ছেলে, বলা হচ্ছে সেই গুলি করে থাকতে পারে ওসমান হাদিকে। আমরা যদি ধরেও নিই যে সে গুলি করে থাকতে পারে, তাহলে ছেলের গল্পটা কি? সে কয়েকদিন আগে ওসমান হাদিকে বলেছিল আমি ইনকিলাব মঞ্চের সাথে কাজ করতে চাই। ইনকিলাব মঞ্চ যেখানে বসে আসলে কথা বলে, তারা নিজেরা যেই বৈঠকগুলো করে, সেখানেও নাকি সে ছিল। বিভিন্ন রিলস সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে এবং অনেকে বলছেন এই ছেলেটাই সম্ভাব্য আততায়ী হতে পারে। প্রশ্ন হচ্ছে, সে আততায়ী না হলেও যদি ঘটনাটা এরকম করে ঘটে, তাহলে যে কেউ তো আসলে আপনার দলে কাজ করতে চায় বলে এরকম কোনো ম্যাসাকার তৈরি করে ফেলতে পারে। মানে আপনি আসলে কি ধরনের সংশয় ফিল করছেন পুরো জায়গাটা দেখে? জি, আপনাকে ধন্যবাদ। প্রিয় ভাজন আলোচক বৃন্দ আর যারা দেখছেন রাতে, আপনাদেরকে সালাম জানাই। আমি আসলে আমাদের নারায়ণগঞ্জে পার্টির সমাবেশ ছিল, আমি যাওয়ার পথে হানিফ ফ্লাইওভারে প্রথম খবরটা পেলাম, যেটা আমি খুবই মর্মাহত হয়েছি, বিক্ষুব্ধ হয়েছি এবং এটা আমাদের কাছে বলতে পারেন একেবারেই খুবই অপ্রত্যাশিত। মাত্র গতকাল নির্বাচনের তফসিল ঘোষণা হলো, বাস্তবে 24 ঘন্টা পার না হতেই ঢাকা 8 আসনে, তো যেখানে আমারও প্রার্থিতার নাম পার্টি বা গণতন্ত্র মঞ্চের দিক থেকে ঘোষণা করা হয়েছে এবং গত কমাস এক ধরনের গণসংযোগ প্রচারের মধ্যে আমাদের পার্টির নেতা কর্মীরাও আছেন। তো আর হাদি তো আমাদের জুলাই অভ্যুত্থানের একজন ফ্রন্ট লাইনার, আমাদের যে ফাইটার, যারা জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়েছিলেন এবং আজকে তার জীবনও আজকে একেবারে জীবন মৃত্যুর মাঝখানে। এটা আমাদের জন্য গভীর উৎকণ্ঠার, গভীর বেদনার এবং গভীর কষ্টের। শুধু হাদি নিজে নয়, ঘটনা প্রমাণ করছে সম্ভবত এরকম আমাদের ফ্রন্ট লাইনাররা, আর বিশেষ করে ধরুন যারা এখন নির্বাচনে আছেন, রাজনীতিতে আছেন বা প্রার্থীতে আছেন, তাদের কারোই জীবন মনে হয় ঝুঁকির বাইরে না। একই ঘটনা যেটা আপনি উল্লেখ করছিলেন, যদি এটা সত্য হয়ে থাকে যে
ইনকলাব মঞ্চে সেই ব্যক্তি কাজ করতে গেছে, তারপরে তারা থেকে তাদের সমস্ত গতিবিধি জেনে আজকে নাকি সকালেও তার সাথে নাকি কোনো একটা প্রচারণায় যুক্ত ছিল। জি। আর যদি এই ঘটনা হয়ে থাকে, ঠিক চট্টগ্রামে একই ঘটনা, বিএনপির যে একজন প্রার্থী আসাদুল্লাহ। এবং তার মিছিল আমরা দেখলাম যে মিছিলে যুক্ত হয়ে আর সেখানে যেভাবে গুলি করা হয়েছে, একজন তাৎক্ষণিকভাবে মারা গিয়েছিলেন, তিনি অল্পের জন্য তিনি রক্ষা পেয়েছেন। তো বলা যেতে পারে ধরুন আমি যে পরিস্থিতি, আমি বলেছি আমরা একটা আধা নৈরাজ্যিক অবস্থার ভেতরে আছি। বাস্তবে জনজীবনের কোনো জানমালের নিরাপত্তা বলি এটা অনেকদিন ধরে এটা নাই। আমি হাসিনার আমলে বলতাম যে আমরা আল্লাহর ওয়াস্তে আমরা বেঁচে আছি, এখনো সম্ভবত আমরা আল্লাহর ওয়াস্তে আমরা কিন্তু আছি। ল এনফোর্সিং এজেন্সিস বলি বা অন্যান্য গুলো ক্ষেত্রে কোনোটাই কোনো কার্যকারিতা বাস্তবিক অর্থে নাই। এখন সেই জায়গা থেকে বলতে পারেন নির্বাচন, বিশেষ করে যারা প্রার্থী আছেন, যারা গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতৃবৃন্দরা আছেন, প্রত্যেকে এখন ঝুঁকির ভেতরে আছে। কোথায় কে কাকে টার্গেট করছে, কে কাকে নিশানা করছে, সেটা আসলে বলা মুশকিল। তবে একটা খুব বোঝা যাচ্ছে, এটা খুব ঠান্ডা মাথায় অত্যন্ত পরিকল্পিতভাবে ঘটনাটা হয়েছে। তাৎক্ষণিক কোনো উত্তেজনা, তাৎক্ষণিক কোনো একটা স্পন্টেনিয়াস কোনো ঘটনা থেকে বিষয়টা হয়নি। তো এটা এটা মোটামুটি সেটা খুবই পরিষ্কার। এবং আমি গত কদিন ধরে, দুদিন আগেও আমি এই তফসিল ঘটনার আগের দিন আমরা একটা প্রেস ব্রিফিং এ বলেছিলাম যে আমরা খুবই উদ্বিগ্ন। তফসিল ঘোষণার পরে পরিস্থিতি আরো অবনতি হওয়ার আমরা ঝুঁকি দেখছি। কথাটা বলিনি এই জায়গা থেকে বিভিন্ন রাজনৈতিক দল যেভাবে সহিংসতা যুক্ত হচ্ছেন, কিছু কিছু সশস্ত্র মহড়াও আমরা কিন্তু ঢাকার বাইরেও আমরা লক্ষ্য করেছি। তো ফলে এবং যেখানে একটা জবরদস্তি বল প্রয়োগ এবং যেখানে সে রাজনীতিটা শালীনতার সীমা অতিক্রম করে রাজনৈতিক প্রতিযোগিতা, যেখানে একটা সহিংসতা পর্যবেসিত হচ্ছে, তো স্বাভাবিকভাবে আমি নিজেও এবার নির্বাচনে একজন প্রার্থী হিসেবে বা আমার মতন যে হাজারো যে প্রার্থীরা যারা আছেন, গুরুত্বপূর্ণ সংগঠক আছেন, নেতৃত্ব আছেন, কারো জীবন যে এখন ঝুঁকির বাইরে এটা কিন্তু বলা যাবে জি, না। জি। অভ্যুত্থানের পরে এরকম একটা পরিস্থিতি আমাদের জন্য অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। এবং এই অনাকাঙ্ক্ষিত জায়গা এবং থেকে এবং সামনের সময়গুলো যে বেশ চ্যালেঞ্জিং হতে সামনে যাচ্ছে। খুবই চ্যালেঞ্জিং। হ্যাঁ। এবং আগামী নির্বাচন ধরে এ ধরনের ঘটনা যদি আরো কিছু ঘটতে থাকে, আমরা নির্বাচন পর্যন্ত যাওয়াটা বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়বে। এবং সেই ঝুঁকিটা কিভাবে মোকাবেলা করব, আমি বলেছি আজকে নারায়ণগঞ্জে আমাদের সমাবেশ থেকে, আমরা দল মত নির্বিশেষে আবার একটা একটা ঐক্য গড়ে তোলা ছাড়া আমরা কথা বলি, বিতর্ক করি, নিজেরা তর্ক বিতর্ক করি, কিন্তু সহিংসতার এই সংস্কৃতিকে ঐক্যবদ্ধভাবে সবাইকে মিলে প্রতিরোধ করা ছাড়া আমি আমি আমরা এটা নিয়ে একটু অভ্যুত্থান পরে সেটা আপনার আমরা কাছে এগোতে আবারও পারবো। আসবো যে আপনি যেমনটা বলছিলেন যে ঐক্যবদ্ধতার কথা, ঠিক তেমনটা হয়তো সাধারণ মানুষও অনুভব করছে যে যারা আসলে জুলাই মাঠে ছিলেন, ফ্রন্ট লাইনে ছিলেন, তাদের ঐক্যের জায়গাটা এক থাকতে হবে। কিন্তু মুশকিল হচ্ছে এই ঘটনার পর যখন মির্জা আব্বাস দেখতে গেলেন ওসমান হাদিকে, তখন একটা মব তৈরি হলো, মানে মির্জা আব্বাসকে আক্রমণ করা হলো কিছু শব্দে, কিছু বাক্যে, সেখান থেকে তিনি ফিরে আসতে হলো। এবং পরবর্তীতে আমরা দেখলাম যে মির্জা ফখরুল আলমগীর স্থায়ী কমিটির বৈঠকে এই কথাটা ব্রিফিংয়ে পরবর্তীতে জানালেন। সেগুলো নিয়ে কথা বলবো আপনার সঙ্গে। তবে তার আগে ব্যারিস্টার আবু বকর মোল্লা, আপনার কাছে একটু যুক্ত হতে চাই। আপনি জানেন বাংলাদেশের অবস্থাটা এখন কি, প্রতিটা দিন অন্তত দুটো করে জায়গা থাকবে রাজধানীতে যেখানে কেউ না কেউ আন্দোলন করছে, এবং প্রত্যেকটা আন্দোলন শেষে একটা জায়গায় বলা হয় যে হয় আমরা অনশনে যাব, নয়তো আমরা যমুনার দিকে যাব। এইভাবে নানা রকম মুভমেন্ট হয় এবং পরবর্তীতে সেখানে সামলাতে হয়। এইসব পরিস্থিতির মাঝখানে তফসিল ঘোষণা হলো, নির্বাচনী আমেজ তৈরি হচ্ছে, মানুষ হয়তো একটা দীর্ঘ সময় পর স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে এরকম একটা প্রত্যাশা করছে। তার 24 ঘন্টার আগেই আমরা এরকম একটা পরিবেশ দেখলাম। আপনার মনে হয় কি না এই আন্দোলন, একই সঙ্গে তফসিল পরবর্তী যেই প্রচারণাগুলো চলবে, সব কিছু মিলে আরও খারাপ হতে পারে পরিস্থিতি? আপনার জায়গা থেকে ছোট করে পর্যবেক্ষণটা জানবো। জি জি, ধন্যবাদ। প্রথমেই ওসমান হাদির জন্য দোয়া করছি। সে বাংলাদেশের মুক্তিকামী জনগণের মুক্তির জন্য লড়াই করে তার জীবন বাজি রেখেছেন। ওসমান হাদির ব্যক্তিগত কেউ শত্রু ছিল বলে আমার জানা নেই। জাতির জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, গণতন্ত্রের জন্য, মানুষের মুক্তির জন্য কাজ করার অপরাধেই আজকে হাদি টার্গেটেড হয়েছে। হাদি ইজ এ টার্গেট। এখন যারা বাংলাদেশে গণতন্ত্র চায়নি, যারা বাংলাদেশের মানুষের কাছ থেকে গণতন্ত্র কেড়ে নিয়েছিল, যাদের কাছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ঝুঁকির সম্মুখে ছিল,
যারা অন্য দেশের পাপেট ছিল, যারা বাংলাদেশে এখন গণতন্ত্র চায় না, বাংলাদেশে একটি নির্বাচন হোক যারা চায় না, তারা বোধ করি যে তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ হিসেবে ওসমান হাদিদেরকে টার্গেট করেছে। এটি তাদের অপরাজনীতি। তারা বাংলাদেশের জনগণকে স্বাধীন রাজনীতি করতে দিতে চায় না, এটি দুঃখজনক। তবে আমি মনে করি ওসমান হাদিরা রক্ত দিয়ে, বাংলাদেশের মানুষ রক্ত দিয়েই তাদের স্বাধীনতাকে এতটুকু দূরে নিয়ে এসেছে। আগামী দিনে হয়তো তারা দ্বিধা করবে না, শত বাধা ষড়যন্ত্রের মুখেও একটি সুন্দর গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠান করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে কোনো বাধা অতিক্রম করতে তারা দ্বিধা করবে না। এটি একটি বাধা। হাদিকে রক্ত দিতে হয়েছে আজকে, আরো অনেক হাদিকে হয়তো রক্ত দিতে হবে, কারণ মানে ফেসিবাদী শক্তির প্রেতাত্মারা দেশে আছে, বিদেশে আছে, জনগণের টাকার চুরি তাদের হাতে আছে। মানে প্রফেশনাল খুনিদেরকে ভাড়া করে এই কাজটা এখানে আমরা মোটামুটি ভাবে যদি এভাবে চিন্তা করি, জনাব ইলিয়াস খান আপনি কিন্তু আমাদের সঙ্গে আছেন, আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন। ব্যারিস্টার আবু বকর মোল্লা, আমরা যদি এইভাবে চিন্তা করি যে যারা প্রতীত ফ্যাসিস্টের দোসর, তাদের অবশিষ্ট অংশ যদি এই হামলাটা করে থাকে, তাহলে তাদেরকেই তো কাঠগড়ায় আনা উচিত এবং তাদেরকেই তো সেই ব্লেমটা দেওয়া উচিত। কিন্তু মুশকিল হচ্ছে আজকে যখন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি দেখতে গেলেন, সহানুভূতি জানাতে গেলেন, তখন কিছু কিছু ব্যক্তি সমর্থক আর কিছু চক্রান্তকারী সমবেত হয়ে উত্তেজনামূলক স্লোগান দেয়, মব সৃষ্টির চেষ্টা করে। বিএনপি মহাসচিব বলেছে বিএনপি এটার নিন্দা জানাচ্ছে, হুঁশিয়ার করে দিচ্ছে এ ধরনের আচরণ করতে গেলে বিএনপি বসে থাকবে না। প্রশ্ন হচ্ছে, ওসমান হাদি জুলাই আন্দোলনের মাঠে ছিল, বিএনপি নেতাকর্মীরা মাঠে ছিল, তাহলে মির্জা আব্বাসকে দেখে কেন এরকম স্লোগান দিতে হবে? ঐক্যটা তো ইম্পর্টেন্ট এখানে। অবশ্যই ঐক্য ইম্পর্টেন্ট। আমরা মানে ঐক্যবদ্ধভাবেই এই বিজয়টি অর্জন করেছি। আগামী দিনে ঐক্যবদ্ধভাবেই সব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। ঐক্যবদ্ধতা হচ্ছে স্বাধীনতার জন্য, ঐক্যবদ্ধতা হচ্ছে আইনের শাসনের জন্য, একটি সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচনের জন্য, মানুষের অধিকারের জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অবিচারের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, চাঁদাবাদী সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বোধ করি যে আজকে মির্জা আব্বাসের বিরুদ্ধে যে স্লোগানটা হয়েছে, এইটা কোনো দায়িত্বশীল জায়গা থেকে হয় নাই। অর্থাৎ ইনকিলাব মঞ্চ প্ল্যান করে সিদ্ধান্ত নিয়ে এই কাজটি করেছে বলে আমি মনে করি না। এটা হচ্ছে একটা ইনিশিয়াল রিয়েকশন। অর্থাৎ ওনার যারা অনুসারী, ওনারা হয়তো মনে করেছেন মির্জা আব্বাস এবং উনি একই জায়গায় ইলেকশন করবেন। আর হাদি কয়েকদিন আগে একটা বক্তব্য দিয়েছিলেন যে সন্ত্রাসী এবং চাঁদাবাজিদের নাম লিস্ট করে উনি টানিয়ে রাখবেন। হয়তো ওনার কিছু সমর্থক এটা মনে করতে পারেন, বাট ব্যক্তিগতভাবে আমার অবস্থানটা হচ্ছে মোটা দাগে, এবং জামাতও একই কথা বলেছে, যারা নির্বাচন বানচাল করতে চায়, যারা বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক যারা চায় না, তারা এই কাজটি করে থাকতে পারে। আমি মনে করি না যে মির্জা আব্বাসের মতো একজন রাজনীতিবিদ মানে এই অবস্থান থেকে হাদির বিরুদ্ধে এই ধরনের কোনো কাজ করবে না। এটা ব্যক্তিগতভাবে আমি মনে করি। অবস্থানটা আপনি খুব চমৎকার করে পরিষ্কার করেছেন। আমি একটু হাবিবুর রহমান হাবিব, একই বিষয় আপনার কাছে জানতে চাই, কেন মির্জা আব্বাসকে আসলে এই উত্তেজনামূলক স্লোগান শুনতে হবে, তার বিরুদ্ধে কেন মব সৃষ্টি করার চেষ্টাটা হবে? কারণ তিনি তো সহানুভূতি জানাতে গিয়েছিলেন এই জায়গার একজন বর্ষীয় নেতা হিসেবে। আমার বক্তব্য স্পষ্ট, হাদির পরে যেই আক্রমণ করে থাকুক না কেন তাকে গ্রেপ্তার করতেই হবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে। তেমনি ভাবে মির্জা আব্বাসের বিরুদ্ধে যারা স্লোগান দিয়েছে তাদেরকেও জবাবদিহি করতে হবে। কি কারণে মির্জা আব্বাসকে অসম্মান করা হলো, কি কারণে তার বিরুদ্ধে স্লোগান দেওয়া হলো। এবার বুঝতে হবে একটা জিনিস, মির্জা আব্বাস কোনোভাবেই হাদিকে নিজের প্রতিদ্বন্দ্বী মনে করেন না। মির্জা আব্বাস একজন সিনিয়র নেতা, ইতিপূর্বে তিনি কয়েকবার নির্বাচিত হয়েছেন, মেয়র হয়েছেন, মন্ত্রী ছিলেন। উনি ওনার মতো একজন বয়স্ক মানুষ বিএনপি স্থায়ী কমিটির সর্বোচ্চ পদে তিনি আছেন। তার সঙ্গে অসভ্য আচরণ যারা করেছে তারা কি আসলে প্রকৃত রাজনীতিবিদ? এরা তো নিশ্চয়ই বিএনপি সমর্থিত না, এরা নিশ্চয়ই আওয়ামী লীগ সমর্থিত না। আওয়ামী লীগ সমর্থিতের ওপরে যায়নি। হাদিকে গুলি করতে পারে বিভিন্ন জনের কথা, আমরা কাউকে একটা গোষ্ঠীর নাম বলে ওই জায়গায় আটকে দিতে চায় না। এখন যদি আমি বলি আওয়ামী লীগ করেছে, তাহলে আওয়ামী লীগের পিছনে দৌড়াবে। যদি বলে বিএনপি করেছে, বিএনপি তো করেইনি, জামাত করেছে, সেটা তাহলে এক যে আটকে গেল।
আমি ওই জন্য বলতে দেখিনি আমরা সরকারের উপর দায়িত্ব দিতে যাচ্ছি, কিন্তু মির্জা আব্বাসের উপর যারা হামলা করেন তারা নিশ্চয়ই বিএনপির কেউ না, আওয়ামী লীগের কেউ না, যারা আওয়ামী লীগ তখন ছিল না। এই অসভ্যতা কারা করলো? এই অসভ্যতা করে হাদির প্রকৃত খুনিদেরকে বিচার করা যাবে? আব্বাস ভাইয়ের উপরে এই ধরনের অকথ্য ভাষায় গালাগালি করে বা তার উপরে এই ধরনের আচরণ, তার সাথে আচরণ করে হাদির প্রকৃত আসামিদেরকে আড়াল করার চেষ্টা হচ্ছে। তো তাহলে আমি তো মনে করি যারা এই যে মির্জা আব্বাসের বিরুদ্ধে যারা এইগুলি করে মব সৃষ্টি করেছিলেন তাদের কোনো হাত আছে কোনো না কোনো ভাবে। তা নাহলে একটা জিনিস দেখেন বের একদম করার জন্য একদম আপনি পরিষ্কার করেছেন যে ওসমান হাদির উপর যারা হামলা করেছে তাদের যেমন বিচার করতে হবে এবং মির্জা আব্বাসের বিরুদ্ধে যারা স্লোগান দিয়েছে তাদের ইন্টেনশন কি ছিল সেটাও যাচাই করে দেখতে হবে। একটা ছোট্ট বিষয় আমাদেরকে জানাবেন, ছোট করে জানাবেন। তারেক রহমান দেশে ফিরছেন 25শে ডিসেম্বর। আজকে শুক্রবার রাত 9:30টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক ব্রিফিংয়ে তথ্যটা নিশ্চিত করেছেন দলটার মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা ব্রেকিং নিউজ সহ সবকিছু দিয়েছি। আপনি কি বলতে পারেন সময়টা যে 25 ডিসেম্বর কটা নাগাদ আসতে পারে? সময়টা এখনো বলতে পারছি না, সময়টা তো টিকিট কাটবেন, কখন আসবেন আর পরে জানা যাবে, অবশ্যই জানা যাবে। আচ্ছা, আসার তারিখটা যা নির্ধারিত হয়েছে সময়টাও জানা যাবে, প্রথম টিকিট কাটার পরে সময় জানা যাবে। প্রথম কোন কাজটাতে তিনি আসলে নজর দেবেন? আমরা জানি এভার কেয়ারের বিষয়টা তো থাকবে, এর বাইরে রাজনৈতিক দিক থেকে ওনার মুভমেন্ট আসলে কি হতে পারে, কোনো ধারণা? কারণ এটা আমি জানতে না, চাইছি, কারণ মানুষ আসলে ওনার অপেক্ষা প্রথম ছিলেন। কাজটা- জি, প্রথম কাজটা হবে ওনার মার সঙ্গে দেখা করা। এটা তো ওনার দায়িত্ব ভিতরে পড়বে সন্তান হিসাবে, এটা তার একটা আকাঙ্ক্ষা আছে, সেটা থাকবে। পাশাপাশি উনি যে কাজটা করতে চাবেন সেটা এদেশে একটা সুষ্ঠু নির্বাচন হোক, কোন ধরনের যে সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি না হোক, এটা হলে উনি প্রথম চেষ্টা করবেন যে কোনোভাবেই দেশের ভিতরে যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, এক দলের সাথে আরেক দলের হানাহানি, হ্যাঁ, এই যে যে সমস্ত অসভ্য আচরণ যেমন করা হচ্ছে এগুলো না হয়, না করে একটা সুষ্ঠু নির্বাচন ছাড়াই উনি দেশটাকে ফিরিয়ে নিয়ে আসতে চায় এবং আস্তে আস্তে গণতান্ত্রিক ধারাকে উনি সামনে দিকে এগিয়ে নিয়ে দেশটাকে সামনে মানে দিকে এটা এগিয়ে বলা নিতে যেতে চান। পারে যে উনি আসার পর নেতাকর্মীরা যেভাবে আসলে ভাইব্রেশনে আছে হয়তো সেই ভাইব্রেশনটা আরো বাড়বে। আমি একটু জনাব ইলিয়াস খান আপনার মতামত জানতে চাই এবং আপনি যদি মনে করেন আমাদের অতিথিদেরকে কিছু জানতে চাইতে পারেন। আপনাকে ধন্যবাদ। এটি তো খুব আনন্দের খবর। শুধু বিএনপি নেতাকর্মী নন, পুরো দেশের মানুষ কিন্তু জনাব তারেক রহমানের ফেরার অপেক্ষা আছে। তিনি কবে আসবেন। দিস ইজ দ্য ফার্স্ট টাইম স্পেসিফিক করে বলেছেন বিএনপি মহাসচিব। আগে কিন্তু বলেননি কখনো যে অমুক তারিখে। নানা ধরনের স্পেকুলেশন হয়েছে, বাট এক্সাক্ট ডেট কিন্তু আমরা পাইনি। কিন্তু এবার কিন্তু একদম এক্সাক্ট ডেট আমরা পাইলাম। তিনি তো দীর্ঘদিন ধরে লন্ডনে আছেন, 17 বছরের বেশি সময়। 17 বছরের বেশি সময় অমানসিক নির্যাতন করে তাকে জেলে রাখা হয়েছিল দীর্ঘদিন। তারপর তিনি চিকিৎসার জন্য গিয়েছেন। তো বিএনপি নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে তিনি কখন আসবেন। কারণ বাংলাদেশ এখন সংকটকাল পার করছে। বাংলাদেশের গণতন্ত্র কিন্তু অনেকটা বিপন্ন। এই স্বৈরাচার যে অবস্থায় রেখে গেছে এর থেকে কিন্তু এখন উত্তরণ হয়নি। সেই জন্য তিনি এবং তার দল সহ যে গণতান্ত্রিক দলগুলো বাংলাদেশে আছে যারা স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করে, জামাত ইসলামী, এনসিপি সহ অন্যান্য, সাইফুল হক ভাই তিনি আছেন, তার দল সবাই মিলে কিন্তু, মাহমুদুর রহমান দল সবাই মিলে কিন্তু গণতন্ত্র উদ্ধারে আন্দোলন করেছে এবং এর ক্যাপ্টেন কিন্তু ছিলেন জনাব তারেক রহমান। আচ্ছা, সুতরাং নিশ্চয়ই আপনি আমার সাথে একমত এবং অনুষ্ঠান যারা দেখছেন, তো তিনি আসবেন, সবাই অপেক্ষা করছেন। নানা ধরনের সংকট চলছে এবং তিনিও কিন্তু বারবার বলছেন যে বাংলাদেশের গণতন্ত্র বিপন্ন করতে দেশ একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তিনি কিন্তু বারবার বলছেন এবং তিনি কিন্তু এখন যে ওয়ার্ল্ড, এখানে কিন্তু খবর পেতে 1 সেকেন্ড লাগে। বাংলাদেশে কি ঘটছে, লন্ডনে বসে এটা পেতে 1 সেকেন্ড লাগে। কোথায় গিয়ে ঘটছে এটি 1 সেকেন্ড লাগে। আগে কিন্তু এটা সুযোগ ছিল, কিন্তু সব খোঁজ খবর তিনি রাখছেন। সুতরাং তিনি সময় অনুযায়ী এখন আসতেছেন। কারণ আমরা জানি যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনটি আমরা যেটা প্রত্যাশা করছি, সেই নির্বাচনে কিন্তু বিএনপি সবচেয়ে বড় দল হিসেবে অংশগ্রহণ করছে। সুতরাং আগামী দিনের গণতন্ত্র যাতে সুসংহত হয় এবং যে ফ্যাসিস্টের সৃষ্টি না হয়, স্বৈরাচারের সৃষ্টি না হয়, নির্বাচনে পাঠানো না হয়, সেই সব বিষয়ে মাথায় নিয়ে কিন্তু দেশে আসছেন এবং নিঃসন্দেহে আমি বলবো যে এটা আমাদের সবার দেশে গণতন্ত্র প্রিয় সব মানুষের বহু আকাঙ্ক্ষিত আগমন। আমি এখানে জনাব সাইফুল হক, আমি বিরতিতে যাওয়ার আগে আপনাকে প্রশ্নটা করে রাখতে চাই। সেটা হচ্ছে
22 তারিখ থেকে প্রচারণার কাজটা শুরু হয়ে যাবে এবং 25 তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসছেন। তো সেই ক্ষেত্রে আসলে সেই প্রচারণার জায়গাটা আসলে দল হিসেবে বিএনপির জন্য আরও বেশি যে ভাইব্রেটিভ হবে এটা জানার কথা। সাথে একটু জানতে চাই, এরকম নেতা যখন আসেন তখন আসলে রাজনীতিতে কোনো কথাই শেষ কথা না, সেই হিসেবে নতুন কোনো জোটের সম্ভাবনা আপনি দেখেন কিনা? আমি ছোট্ট একটি বিরতির পর ফিরে এসে এই দুটো বিষয় নিয়ে কথা বলবো আপনার সঙ্গে।